মাস্টার মশাই জ্বলছে, আর দিয়েন না। বর্ষা বেগমের চোখের কোণেও পানি জমেছে, মেয়েটার চেহারাটাও ব্যথাতে লাল হয়ে গেছে। তামজিদ তারিনের দিকে তাকিয়ে আলতো বাক্যে বলল, একটু সহ্য করো প্লিজ, এক্ষুনি সেরে যাবে। বর্ষা বেগমও সেই সুরে সুর মিলিয়ে তারিনের চোখের পানিটুকু মুছে দিতে দিতে বললেন, কান্না করিস না মা, কমে যাবে, আল্লাহ ভরসা। তারিন বর্ষা বেগমের বুকের সাথে লেগে থাকলো চুপ করে। তারিনের কান্না থেমে গেল কয়েক সেকেন্ডে। সব ব্যথা ভুলে গেল মায়ের মতো মমতাময়ী একজনের হাতের ছোঁয়ায়। মানুষটা উপরে উপরে কঠিন হলেও তার মনটা বড্ড নরম। তারিন ভাবছে কত সুন্দর মনের মানুষ হলে একজন শাশুড়ি তার ছেলের বউকে এতটা যত্নে নিজের বুকে আগলে রাখতে পারেন। মায়ের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সব মেয়ের এই ভাগ্য হয় না। তারিন খুব ভাগ্যবতী এমন একজন শাশুড়ি পেয়েছে। তারিন কাল থেকে নিজের মাথায় সাজিয়ে রাখা সব দুষ্টু বুদ্ধিকে বিদায় দিয়ে দিল। তারিনের এসব ভাবনা চিন্তায় সমাপ্তি ঘটল তামজিদের স্বরে। ব্যথাটা কি একটু কমেছে তারিন? তারিন ভেবাচাকা খেয়ে উঠল। পায়ের দিকে তাকিয়ে দেখল পায়ে সাদা ব্যান্ডেজ পেঁচানো। মলম লাগানোতে পায়ে আগের তুলনায় ঠান্ডা লাগছে। ভাবনার মাঝে নিজের যন্ত্রণাগুলো কখন যে ভুলে গিয়েছিল নিজেও টের পায়নি। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ পুনরায় প্রশ্ন করল, ব্যথা লাগছে তারিন? পায়ে বড্ড জ্বলছে, কিন্তু তা প্রকাশ করল না তারিন। প্রতি উত্তরে নিঃশব্দে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ, কমেছে। জাহেলা এক গ্লাস পানি এনে দিতেই তারিন তার ঢকঢক করে গিলে ফেলল। বর্ষা বেগম তামজিদের উদ্দেশ্যে বলল, তাজ, তারিনকে নিয়ে ঘরে যা, আমি ওর জন্য রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। তারপর তারিনের উদ্দেশ্যে শাসনের স্বরে বলল, চুপচাপ বিশ্রাম নিবি গিয়ে, নাড়াচাড়া করবি না। মা, ব্যথার ওষুধ আনিয়ে দিব একটু পরেই, ঠিক হয়ে যাবে। তারিন প্রতি উত্তরে প্রশান্তিময় হাসি উপহার দিল। তামজিদ তারিনকে ধরে দাঁড় করাতেই তারিন ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। তামজিদ তা খেয়াল করে জিজ্ঞেস করল, যেতে পারবে? হ্যাঁ। তামজিদ খুব সযত্নে তারিনকে রুমে নিয়ে এসে বিছানায় বসালো। ধমকে বলে উঠল, এই মেয়ে, তোমাকে সব কাজে এত বেশি বুঝতে হবে কেন? কে বলেছে তোমাকে এত বেশি বুঝতে? বলেছি আমরা কেউ? বলো, বলেছি? শেষের কথাটা তামজিদ বেশ জোরেই বলেছে। তারিন ভয় পেয়ে খানিকটা নড়েচড়ে বসলো। জাহেলা খাবার দিয়ে যেতেই তামজিদ যত্ন নিয়ে খাইয়ে দিল, একটা পেন কিলারও খাইয়ে দিল। তারপরে সতর্কতার স্বরে বলে উঠল, শোনো, সারাদিনে একটু নড়াচড়া করবে না, চুপচাপ রেস্ট নেবে। কিছু হেল্প লাগলে জাহেলা আপাকে ডাকবে, বুঝেছ? ঠিক আছে মাস্টার মশাই। তামজিদ তারিনকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। দিন গড়িয়ে রাত নেমেছে ভুবন জুড়ে। তারিনকে আজ সারাদিনও বর্ষা বেগম বিছানা থেকে নামতে দেয়নি। কিছুক্ষণ পরপর নিজে এসেই তারিনের খোঁজ নিয়ে গেছেন। রাতের খাবার শেষ করে তারিন নিজের রুমে বসে বসে চিপস খাচ্ছে আর কিছু একটা ভাবছে। ওর পাশেই তামজিদ ল্যাপটপে নিজের কাজ করতে ব্যস্ত। হঠাৎ তারিন বলে উঠল, মাস্টার মশাই, একটা প্রশ্ন করব। পারমিশন নিচ্ছ কেন? বন্ধুকে কিছু বলতে বুঝি পারমিশন লাগে? আপনি আমাকে মন থেকে মেনে নিয়েছেন মাস্টার মশাই? তামজিদ অবাক হলো, কিন্তু কাজের ব্যস্ততায় সেদিকে বেশি নজর দেওয়ার সময় হলো না। ব্যস্ত ভঙ্গিতেই বলল, হঠাৎ এ কথা বলছো যে? কোনো সমস্যা? না, এমনি জানতে ইচ্ছে হলো। ছোট মাথায় এত ভাবনা রেখো না। ঠিক আছে। অতঃপর দুজনেই চুপ হয়ে গেল। তামজিদের এত শান্ত ব্যবহারে তারিনের বড্ড সন্দেহ হচ্ছে। নিজের মনের প্রশ্নগুলোকে দমিয়ে রাখতে পারল না। সন্দিহান স্বরে জিজ্ঞেস করল, মাস্টার মশাই, হুম। দিশা আপু আপনাকে এখন আর ফোন করে না? তামজিদের হাতটা থেমে গেল। ভ্রুকুচকে তাকালো তারিনের দিকে। তারিন আগের থেকেই তামজিদের দিকে উত্তরের আশায় তাকিয়েছিল। এবার তামজিদের চোখে চোখ পড়তেই দেখল তামজিদের চোখে ভয় আর অস্বস্তি। কিন্তু কেন? কিছু কি তারিনের থেকে লুকানো হচ্ছে? মাঝ রাতে নিজের স্বামীকে তার প্রাক্তনের সাথে কথা বলতে শুনে অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল তারিনের। কিছুক্ষণ আগে তামজিদের ফোনের রিংটোনের শব্দে তারিনের ঘুম ভেঙে যায়। তখনই তামজিদ ফোন নিয়ে খুবই সাবধানে ব্যালকনিতে চলে যায়। বেশ অনেকক্ষণ যাবৎ ব্যালকনি থেকে কথা বলা নিম্ন আওয়াজ ভেসে আসছে তারিনের কানে। তারিন আর শুয়ে থাকতে পারল না, বসে পড়ল। ভয় আর সন্দেহে বিদঘুটে অনুভূতি সৃষ্টি হলো মনে। মাথার মধ্যে বেশ যন্ত্রণা শুরু হলো। জ্বরে শরীর বেশ দুর্বল লাগছে। জ্বর এসেছে কখন ঘুমের মধ্যে টের পায়নি। এখন সব মিলিয়ে শরীর আর টানছে না। মনে হচ্ছে ও এক্ষুনি জ্ঞান হারাবে। যতই হোক একটা মেয়ে নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু তারিনকে সব জেনে বুঝে সহ্য করতে হচ্ছে।
তামজিৎকে ওকে ঠকাবে না জেনেও ভয় পাচ্ছে। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো টপ টপ করে। তবুও নিজের মনকে কিছুক্ষণ আগের কথাগুলো মনে করিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এই তো কিছুক্ষণ আগের কথা। তারিনের প্রশ্নে তামজিৎ শান্ত বাক্যে বলে উঠল, হ্যাঁ, ফোন দেয়। প্রতিদিন নিয়ম করে 2-3 বেলা ফোন দেয়। তারিন অবাক হয়ে তাকিয়ে রইল তামজিদের দিকে। বুকটা ভারী হয়ে উঠল হঠাৎ। ছেলেটা এত শান্ত বাক্যে এই শব্দগুলো উচ্চারণ করছে কিভাবে? বুক কাঁপছে না তার? নিজের স্ত্রীর কাছে বড় মুখ করে প্রাক্তনের উপস্থিতি জানান দিচ্ছে। তারিনের অবিশ্বাস্য চোখের দিকে তাকিয়ে তামজিদ হাসল। সেদিকে তাকিয়ে তারিন অবাক স্বরে প্রশ্ন করল, আপনি দিশা আপুর সাথে এখনো যোগাযোগ রেখেছেন মাস্টারমশাই? হ্যাঁ, রেখেছি, কিন্তু সেটা দরকারে। দরকার? তার সাথে আপনার এখনো কিসের দরকার মাস্টারমশাই? তুমি ছোট মানুষ, বুঝবে না। তামজিদ কথাটা বলে আর চোখে তারিনের দিকে তাকালো। তারিনের মুখের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। যখনই দেখলো তারিনের নাকের ডগার রাগে লাল হয়ে উঠেছে, তখনই তামজিদের মুখে হাসি ফুটল। তারিন কঠিন হয়ে অধিকার খাটিয়ে কিছুটা জোর গলায় বলতে লাগলো, দেখুন, আপনি বারবার আমাকে ছোট ছোট বলবেন না। হ্যাঁ, আমি ছোট। তো ছোট মানুষকে বিয়ে করেছেন কেন? শিক্ষিত হয়েও তো সেই মায়ের দোহাই দিয়ে কিশোরী একটা মেয়েকেই বিয়ে করেছেন। বাল্য বিবাহ বলে এটাকে, জানেন তো? আপনার সাথে আমার বয়সের গ্যাপ জেনেও আমাকে বিয়ে করেছেন। সব জেনে বুঝে বিয়ে। এখন ছোট ছোট বলে আমাকে দমিয়ে রাখতে পারবেন না। আমি আপনার বউ, তাই আমি ছোট কি বড় সেই সব নিয়ে বারবার প্রশ্ন তুলবেন না। আমি আপনার বউ, এটাই আমার এখন সবচেয়ে বড় পরিচয়। আমি ছোট বলে এতটাও ছোট না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে এইটুকু বুঝবো না। স্ত্রীর অধিকার থেকে আপনাকে আমি প্রশ্ন করতেই পারি। আপনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য মাস্টারমশাই। বুঝতে পেরেছেন? তামজিদ গালে হাত দিয়ে তারিনের দিকে তাকিয়ে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনছিল। তারিনের কথা বলা শেষ হতেই তামজিদ ফিক করে হেসে ফেলল। তামজিদের হাসি দেখে তারিনের রাগটা তরতর করে বেড়ে গেল। তারিনের বেশি রাগ হলে ওর চোখের কোণে পানি জমে যায়। এখনও তাই হলো। সেই চোখের পানে তাকিয়ে তামজিদ হাসতে হাসতে বলল, বাপরে বাপ, উফ, সুনামি বয়ে গেল আমার উপর দিয়ে। বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। তামজিদ তারিনের নাক টেনে দিয়ে বলল, নাকের ডগার ঝাল দেখিয়েই আমাকে ঘায়েল করে ফেলবে দেখছি। তারিন থেমে গেল। লজ্জা পেল খানিকটা এহেন কথায়। দৃষ্টি নিচে নামিয়ে ফেলল। এক চোখের অশ্রু হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিতেই তামজিদ অপর চোখের অশ্রুটুকু মুছে দিতে দিতে বলল, এই মেয়ে, এত ঝাঁঝালো কেন তুমি? নিজের ঝাঁজ নিজেই সহ্য করতে পারো না, আমি সইব কিভাবে? তামজিদের মুখে এমন কথা এই মুহূর্তে আশা করেনি তারিন। তবে কি প্রশ্নটা খুব সঙ্গোপনে এড়িয়ে যেতে চাইছে তামজিদ? তারিন সঙ্গে সঙ্গে পুনরায় কঠিন স্বরে প্রশ্ন করল, আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি মাস্টারমশাই। নিজের প্রাক্তনের সাথে কি দরকার থাকতে পারে আপনার? শান্ত মেয়ের মতো শোনো, কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকে থাকতে পারে না। তুমি আমার সহধর্মিণী, তোমার কাছে আমি কখনো কিছু লুকাবো না, মিথ্যাও বলবো না। আমি সত্যিটাই বলবো। সত্যি বলতে বরাবরই আমি ভয় পাই না। সত্যিটা বলার পরে যদি আমার ফাঁসিও হয়, তবুও আমি মেনে নিব। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমার কাছে বলতে আমার কোনো ভয় নেই। তামজিদের কথা সম্পূর্ণ শেষ না হতেই তারিন সোজাসাপটা বলে উঠল, তাহলে আপনার চোখে আমি ভয় কেন দেখেছিলাম মাস্টারমশাই? হ্যাঁ, ঠিক দেখেছ। তুমি প্রচুর বুদ্ধিমতী মেয়ে, এই জন্যই তোমাকে আমার পছন্দ। তুমি সহজেই সব বুঝে ফেলো। তুমি যখন প্রশ্ন করেছিলে তখন আমি ভয় পাচ্ছিলাম, কারণ ভেবেছিলাম আমি সত্যিটা বললে তুমি অবিশ্বাস করবে। আমাকে বিশ্বাস করার মতো কোনো কারণ নেই সত্যিটা বলবো কি বলবো না, এই ভেবে ভয় আর অস্বস্তি হচ্ছিল খুব। পরেই ভাবলাম তুমি খুব বুদ্ধিমতী, বুঝবান মেয়ে, আমি কিছু বললে বুঝবে। তামজিদ থামল কিছুক্ষণ। তারিন এখনো ওর দিকে অধৈর্য পাখির ন্যায় তাকিয়ে আছে। পুনরায় তামজিদ বলা শুরু করলো, দিশা আমাকে সত্যিই খুব ভালোবাসে। আমার মায়ের পর দিশাই প্রথম নারী যে আমাকে সত্যিকারের ভালোবেসেছিল। হয়তো এখনও আমাকে ভুলে ওঠা ওর সম্ভব হচ্ছে না, তাই প্রতিদিন আমাকে ফোন দেয়, এটা ওটা বুঝিয়ে বলে।
আমিও দিশাকে প্রতিদিন বোঝানোর চেষ্টায় আছি। তাই বলে ভেবো না ও 2-3 বেলা ফোন দেয় বলে আমিও 2-3 বেলা বোঝানোর নাম করে ওর সাথে আড্ডা জমাই। এটা আমার দ্বারা হবে না। আর আমি আমাদের হালাল সম্পর্কে দাগ লাগতে দিব না কখনো, এইটুকু বিশ্বাস রেখো। আজকে সারাদিনেও ওর ফোন রিসিভ করিনি। আমার কলেজেও গিয়েছিল, কিন্তু আমি ওর সামনে যাইনি, বিশ্বাস করো। তামজিদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সেই দীর্ঘশ্বাসের স্বরে স্বরে তামজিদ বলে উঠল, দেখো, দিশার দোষ একটাই, ও আমার জন্য সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারিনি। আর তো কোনো দোষ নেই, তাই ওর সাথে আমি তো বাজে ব্যবহার করতে পারি না। আমার দ্বারা যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করছি। শুধুমাত্র এইটুকু দরকারে ওর সাথে আমার যোগাযোগ আছে এখনও। এই যোগাযোগটুকু বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। আল্লাহর কাছে দোয়া করো যেন আমি অতীতের রেশ থেকে বেরিয়ে আসতে পারি, হালাল সম্পর্কটা আঁকড়ে বাঁচতে পারি। তারিন কিছু বলল না। দুজনের মাঝে নীরবতাই কেটে গেল কিছু মুহূর্ত। নীরবতা শেষে তামজিদ ব্যর্থ স্বরে বলে উঠল, সব দোষ আমার, আমি ব্যর্থ পুরুষ। আমার মতো ব্যর্থ পুরুষকে কোনো মেয়ে ভালো না বাসুক। বলেই তামজিদ শুয়ে পড়ল। তামজিদের চোখের জল তারিনের চোখ এড়িয়ে যায়নি। তামজিদ চোখের উপর হাত রেখে শুয়ে আছে। তারিন কাঁপা কাঁপা হাতে তামজিদের হাতে স্পর্শ করল। তবুও তামজিদ কোনো প্রতিক্রিয়া করল না। তারিন ভরসা দিয়ে বলে উঠল, আমি তো আপনার বন্ধু, তাই না মাস্টারমশাই? হুম। তাহলে আমাকে ভরসা করুন, আমি আপনাকে কখনো অবিশ্বাস করব না। সব পরিস্থিতি আমি আপনার বন্ধু হয়ে পাশে থাকবো মাস্টারমশাই, চিন্তা করবেন না। তামজিদ এবার হাত সরালো। তারিনের দিকে তাকিয়ে হাসল। গাল টেনে বলল, হয়েছে ম্যাডাম, এবার আপনি শুয়ে পড়ুন, আপনার শরীর কিন্তু ভালো না। তারিনও হেসে শুয়ে পড়ল। দেখো দিশা, তারিন ঘুমাচ্ছে। আমি চাই না এত রাতে ও আমাদের কথা বলতে শুনে ফেলুক, তাহলে আবার সন্দেহ করবে। অনেক কষ্টে আমি ওর বিশ্বাস অর্জন করেছি, সেটা ভেঙে যাক আমি চাই না। তামজিদের এহেন কথা তারিনের কানে আসতেই তারিনের বুকের ভেতরটা চেপে আসলো। তারিন আকাশকুসুম ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে ব্যালকনির দরজার পাশে দাঁড়িয়েছিল। তখনই শুনতে পায়। কথাটা শোনা মাত্রই তারিনের সন্দেহগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। তামজিদকে বিশ্বাস করবে কিনা সেটা নিয়ে দোটানায় পড়ে গেল। তামজিদ কি সব সত্যি বলছে নাকি শুধুমাত্র তারিনকে বোকা বানাচ্ছে? ওর সব বিশ্বাস ভরসা নিমিষেই এলোমেলো হয়ে গেল। কি হবে এই সম্পর্কের শেষ পরিণতি? খাটে বউ রেখে বেলকনিতে এসে লুকিয়ে প্রাক্তনের সাথে কথা বলতে বলতে আপনার বিবেকে বাধা দিল না মাস্টারমশাই? হুট করে তারিনের কণ্ঠস্বর পেয়ে তামজিদ কেঁপে উঠল। পেছন ঘুরে দেখল তারিন দাঁড়িয়ে আছে। চোখে মুখে শেখি অসহায়ত্ব মেয়েটার। তারিনকে এমন ছন্নছাড়াভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তামজিদের বড্ড কষ্ট হলো। বুকের ভেতরটা মুচড়ে উঠল। তামজিদ কানের থেকে ফোন নামিয়ে শান্ত বাক্যে বলল, তারিন, ভুল বুঝো না আমাকে। তারিন হাত উঁচু করে থামিয়ে দিল তামজিদকে। শক্ত বাক্যে বলে উঠল, চুপ করেন, আর আমাকে ভুল বোঝাতে আসবেন না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তারিন আর কিছু বলতে পারল না। ওর খারাপ লাগছে, কণ্ঠস্বর রোদ পাচ্ছে। তামজিদ নিচু স্বরে বলল, তারিন, আমি তোমাকে ভুল বোঝাচ্ছি না, বিশ্বাস করো। এতক্ষণ আমাকে যা যা বলেছেন আমি বিশ্বাস করেছিলাম। আপনি আমার সামনে দিশা আপুর সাথে কথা বললেও আমি মেনে নিতাম। আমাকে লুকিয়ে কেন কথা বলতে হবে মাস্টারমশাই? তামজিদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তারিন যেই শক্ত মনের মেয়ে, ওকে এত সহজে বোঝানো যাবে না। তামজিদ তারিনের হাত ধরার জন্য হাত বাড়াতেই তারিন হাত সরিয়ে নিল। শক্ত বাক্যে বলল, একদম আমাকে ছোবেন না। কি ভেবেছেন আমাকে? আমি খুব সহজ সরল মেয়ে? একদম না, একদম এসব আবল তাবল ভাববেন না। আমি কেমন মেয়ে সেটা বোঝার ক্ষমতা আপনার এখনো হয়নি। কি ভেবেছেন আপনি? বউকে লুকিয়ে প্রাক্তনের সাথে পরকীয়া সম্পর্কে জড়াবেন আর আমি চুপচাপ সব মেনে নিয়ে চলে যাব? হ্যাঁ, হাসালেন মাস্টারমশাই। তারই নিজের অধিকার এত সহজে ছাড়বে না। আমি এর শেষ অবধি দেখব। আমাকে ঠকানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তার ফল বড্ড খারাপ হবে মাস্টারমশাই। আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, মনে রাখবেন। বলেই বিছানার দিকে এগিয়ে আসলো। ব্যথা পায়ে জোর দিয়ে হেঁটে আসে রক্ত বের হওয়া শুরু করেছে। তারিনের অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে একাধারে। শেষ অবধি তারিন ঠকে গেল। তাহলে কি হবে এখন?
জীবনে এমন নিঠুর খেলায় মেতে উঠল। না, মানতে পারছে না ও, কিছুতেই না। নিজের স্বামীকে লুকিয়ে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে দেখা কোনো স্ত্রীর পক্ষে মানা সম্ভব না। তারিন বিছানায় এসে শুয়ে পড়ল। জ্বরে শরীর কাঁপুনি হচ্ছে। তারিনের ছোট থেকেই জ্বর আসলেই খিঁচুনি উঠে যায়। তারিন মনে মনে এই ভয়টাই পাচ্ছে, যদি এখন তেমন কিছু হয় তাহলে কি হবে। মনে মনে আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করতে লাগলো। পাতলা কম্বলটা গায়ে পেঁচিয়ে চোখ বন্ধ করে রইল জোর করে। চোখ থেকে নীরবে অশ্রুরাশি ঝরঝর করে পড়ছে। তামজিদ ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। তারিনের ঠোঁট কেঁপে আলগা শব্দ হচ্ছে। সেই শব্দ তামজিদের কানে পৌঁছালো কোনো রকম। তন্দ্রা কেটে গেল ওর। হন্তদন্ত হয়ে আসলো তারিনের কাছে। তারিনের চোখ বন্ধ, ঠোঁট কাঁপানো দেখে তামজিদ চিন্তিত স্বরে প্রশ্ন করল, তারিন, কি হয়েছে? খারাপ লাগছে? শীত করছে? জ্বর এসেছে? আমার কিছু হয়নি মাস্টারমশাই, আপনি যান। বলে অন্য পাশ ফিরে গেল। কিন্তু তামজিদ সে কথা কানে নিল না। তারিনের কপালে হাত রাখতে আটকে উঠল, জোরে বলে উঠল, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তারিন হাতটা সরিয়ে দিল, বলল, ছোবেন না আমাকে। তামজিদের বেশ কষ্ট হচ্ছে। এই ছোট্ট মেয়েটা আজকের ঘটনাটা মানতে পারেনি। তামজিদের অনুতাপ হচ্ছে। কেন কথা বলতে গেল দিশার সাথে, নিজের উপর রাগ হচ্ছে। তামজিদ তো তারিনকে কিছু মিথ্যা বলেনি। সত্যি তামজিদ দিশার সাথে ইচ্ছাকৃত কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিজেই সরে আসার চেষ্টা করছে দিশার থেকে। যতই হোক নিজের ভালোবাসার মানুষটাকে ভুলতে একটু সময় তো লাগবে। দিশা অনেকক্ষণ যাবৎ তামজিদকে কল দিচ্ছিল, তাই বাধ্য হয়ে দিশার ফোনটা ধরেছিল। আর দিশা ফোন দিয়েই তামজিদকে সুইসাইডের ভয় দেখাচ্ছিল। তাই তামজিদ ঠান্ডায় ওকে বোঝানোর চেষ্টায় ছিল। তখনই তারিন শুনতে পায়নি। তামজিদ রাগে কষ্টে নিজের চুলগুলো দুই হাতে খাবলে ধরল। সব দিকের যন্ত্রণাটা ও নিতে পারছে না আর। জীবনটা হঠাৎ করেই কেমন ছন্নছাড়া হয়ে গেল। সব এলোমেলো হয়ে গেল। তারিনের মুখের দিকে তাকিয়ে তামজিদের মায়া হচ্ছে অনেক। মেয়েটা বয়সে ছোট, কিন্তু বুঝার ক্ষমতা বেশি বলেই মেয়েটা কষ্ট পাচ্ছে। তামজিদ মনে মনে ভাবছে, এই ছোট মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য কষ্ট পাবে? তারিন বেশ নিস্তেজ হয়ে পড়েছে জ্বরে। চোখ খুলছে না, কোনো শব্দ করছে না, চুপচাপ আছে। তামজিদ তারিনের হাতটা আলতো করে আঁকড়ে ধরল। নিচু স্বরে তারিনের হাত ছুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞা করল, দিশা যা খুশি তা বলুক বা করুক, আজকের পর আমি আর ওর ফোন ধরবো না, ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। তোমাকে আর আমার জন্য কষ্ট পেতে হবে না তারিন। তারিনের হাত ধরে জ্বরের মাত্রা অতিরিক্ত বুঝতে পেরে তামজিদ উঠে পড়ল। লাইট অন করে থার্মোমিটারটা নিয়ে এসে তারিনকে আলতো ডেকে বলল, তারিন, 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 মুখটা খুলো প্লিজ, জ্বরটা মেপে দেখি। তোমার শরীর পড়ে যাচ্ছে জ্বরে, প্লিজ মুখটা খুলো। তারিন শুনল না, জবাবও দিল না। তারিনের কোনো সারা শব্দ না পেয়ে তামজিদের বুকটা ধক করে উঠল। অনেকক্ষণ ধরে ডাকার পরেও তারিনের সাড়া না পাওয়ায় তামজিদ নিশ্চিত হলো যে তারিন জ্ঞান হারিয়েছে। তামজিদ এবার নিজেকে শান্ত রাখতে পারল না। ভয়ে বুকের মধ্যে হার্টবিট বেড়ে গেছে। কি করবে উপায়ন্তর না পেয়ে দৌড়ে গেল ওয়াশরুমে। এক বালতি পানি এনে তারিনকে ঠিক করে শুয়ে দিল। তারপর বেশ অনেক সময় ধরে তারিনের মাথায় পানি ঢালতে লাগলো। মুখেও বেশ কয়েকবার পানির ছিটে দিয়েছে। কিছুতেই কিছু হচ্ছে না। রাত তখন 2টার কাছাকাছি। এত রাতে কি করবে কিচ্ছু মাথায় আসছে না। চিন্তায় দম বন্ধ হয়ে আসছে তামজিদের। নিজে নিজেই হাঁসফাঁস করতে লাগলো। প্রায় 15-20 মিনিট ধরে তামজিদ তারিনের মাথায় পানি ঢাললো। এখনো তারিনের কোনো হুঁশ নেই। এবার আর তামজিদ নিজেকে শান্ত রাখতে পারল না। জ্বরটা কিছুতেই কমছে না। তামজিদ বেশ আতঙ্কিত স্বরে তারিনকে ডাকতে লাগলো, তারিন, এই তারিন, চোখ খুলো প্লিজ, চোখটা খুলো তারিন। না, কোনো সাড়া নেই। তামজিদ তারিনের নাকের কাছে হাত নিয়ে চেক করলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। হ্যাঁ, নিঃশ্বাস পড়ছে। এবার তারিনকে কাত করে শুয়ে দিল। তারপর দৌড়ে গেল জাহেলার কাছে। গিয়ে জাহেলাকে তারিনের কাছে পাঠালো। চিৎকার চেঁচামেচি করতে না করলো। নিজে গেল আমজাদ সাহেবের রুমে। গিয়ে আস্তে করে তাকে জাগালো, যেন বর্ষা বেগমের ঘুম না ভেঙে যায়। তারপর তাকে রুমের বাইরে এনে তারিনের অবস্থা ব্যাখ্যা করলো। এর মধ্যেই জাহেলা চেঁচিয়ে উঠল। আমজাদ সাহেব আর তামজিদ দুজনেই হন্তদন্ত হয়ে ছুটে গেল রুমে। গিয়ে দেখলো তারিনের খিঁচুনি উঠে গেল। তামজিদ উপায়ন্তর না পেয়ে এবার তারিনকে কোলে তুলে নিল। আমজাদ সাহেবকে বলল, বাবা, অমিত কাকাকে বলো তাড়াতাড়ি গাড়ি বের করতে। আমজাদ সাহেব সেদিকে ছুটল। তামজিদ তারিনকে নিয়ে গাড়িতে বসালো, সাথে জাহেলাকে নিয়ে। আমজাদ সাহেবকে বাসায় রেখে গেল। তারিনকে তামজিদ খুব যত্ন করে নিজের বুকে আগলে রেখেছে। বারবার মাথায় হাত বুলিয়ে ভয়ার্ত স্বরে সান্ত্বনা দিচ্ছে। কিছু হবে না তোমার। তোমার বাবাকে কথা দিয়ে এসেছিলাম, তার চাঁদের গায়ে
আমি দাগ লাগতে দিব না। সেই কথার খেলাপ আমি করব না, কিছুতেই করব না। চিন্তার ভয়ে তামজিদের নিজেকে পাগল পাগল লাগছে। এর মধ্যেই ওর ফোনটা আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনে দিশার নামটা দেখিয়ে রাগে শরীর গিজগিজ করে উঠল। ফোনটা রিসিভ করেই তামজিদ রাগে চিৎকার করে বলতে লাগলো, আমাকে কি তুই কোনো দিন শান্তি দিবি না? প্লিজ ভাই, আমাকে একটু শান্তি দে। আমাকে সুস্থভাবে বাঁচতে দে। আমি মরে যাচ্ছি, মানসিক অশান্তিতে দিন দিন ভেঙে যাচ্ছি। তুই তো আমাকে ভালোবেসে সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলি না, তাহলে এখন কেন আমাকে ঠিকভাবে বাঁচতে দিচ্ছিস না? আমার কি করার আছে এখন? অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার, পারিনি। সেটার কারণ তুই। প্লিজ আর আমাকে ফোন দিস না, আমার জীবনে আর অশান্তি ডেকে আনিস না। এত অশান্তির সাথে লড়াই করে বাঁচতে পারছি না আমি। আজকের পর আমাকে ফোন দিলে আমার খারাপ রূপটা দেখবি তুই, মনে রাখিস। ঘরে বউ রেখে প্রাক্তনের সাথে ফোন আলাপ করাকে পরকিয়া বলে, জানেন? আমারে কেন ঠকাইতেছেন মাস্টার মশাই? আমি তো আপনারা বিশ্বাস করে আপনার হাত ধরে এই অচেনা শহরে পা রেখেছিলাম, তাহলে আজ কেন আমাকে এইভাবে বিশ্বাস ভাঙার কষ্টে জর্জরিত করলেন? তারিন এখন আগের থেকে অনেকটা সুস্থ। রাতের আধার কেটে আলো ফুটেছে আকাশে। তামজিদ সারা রাত তারিনের পাশে ছিল। দু চোখের পাতা 1 মিনিটের জন্য বন্ধ করেনি। আজানের পর নামাজ পড়ে এসে তারিনের বেডে মাথা রেখে বসেছিল বেশ কিছুক্ষণ। তারপর হয়তো চোখ দুটো লেগে এসেছিল। তারিন ঘুম থেকে জেগে নড়তেই তামজিদের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে উঠে দাঁড়ালো। চিন্তিত স্বরে প্রশ্ন করে, ঠিক আছো তুমি? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? তারিন সেসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রচণ্ড অভিমানে দৃষ্টি ঘুরিয়ে নেয়। শক্ত বাক্যে উপরোক্ত প্রশ্নগুলো করে বসল। এই মুহূর্তে এইসব প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না তামজিদ। অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কোনো উত্তর দিল না। পরক্ষণেই তারিনের কপালে হাত রাখলো জ্বর আছে কিনা চেক করার জন্য। তারিন হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই তামজিদ শক্ত বাক্যে বলে উঠল, একদম হাত সরানোর চেষ্টা করবে না বলে দিলাম। আপনি আমাকে ছোবেন না। তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। কিসের অধিকার? কিসের অধিকার মানে? তুমি কি ভুলে গেছো আমি তোমার কে? তারিন খানিক হাসল। সে হাসি নিষ্প্রাণ, চোখ দুটো টলমল করছে, মুখটা এক রাতেই বেশ শুকিয়ে গেছে। বড্ড ভেঙে পড়েছে মেয়েটা। তামজিদের খুব মায়া হচ্ছে। এত শক্তপোক্ত মনের অধিকারী মেয়েটা আজ এভাবে দুর্বল হয়ে পড়েছে, হওয়াটাই স্বাভাবিক। তারিন তাচ্ছিল্য স্বরে বলল, একদম না, আপনি আমার স্বামী, তাই তো? তাহলে বউকে লুকিয়ে প্রাক্তনের সাথে কিসের সম্পর্ক আপনার? তোমার শরীর অসুস্থ, এসব আলোচনা বাড়ি গয়ে করা যাবে। তারিন, যা বলার এক্ষুনি বলবেন আমাকে। বোঝার চেষ্টা করো, এসব বলার জায়গা এটা নয় তারিন। তারিন উঠে বসার চেষ্টা করতেই মাথা ঘুরে উঠল। বসতে গিয়েও পারল না। তামজিদ ধরে ফেলল থাবা দিয়ে। তারিন 2 হাতে ঠেলে তামজিদকে দূরে সরানোর চেষ্টা করলো। তামজিদ শক্ত করে তারিনের বাহুদয় ধরে শুয়ে দিল। সাজিয়ে উচ্চ বাক্যে বলে উঠল, এই মেয়ে, বেশি পাকনামো করতে বারণ করেছি না আমি? কথা শুনছো না কেন? বেশি সাহস বেড়ে গেছে তোমার। তুমি কিন্তু এখনও তামজিদ তাজওয়ারকে চিনো না। আমার ভালো রূপটা দেখেছো, খারাপ রূপটা দেখোনি। বাধ্য করো না আমাকে সেই রূপটা দেখাতে। তামজিদের এহেন বাক্যে তারিন ঘাবড়ে গেল। এই প্রথম তামজিদকে এতটা রেগে যেতে দেখল। তামজিদের চোখ দুটোতে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। তারিন মনে মনে ভয় পেলেও প্রকাশ করল না। বলল, আমার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমি আপনার সাথে বাড়ি ফিরবো না মাস্টার মশাই। তামজিদ দমে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল তারিনের দিকে। এই মেয়েটা এমন কেন? এটুকু বয়সে কোনো মেয়ে এতটা শক্তপোক্ত সাহসী হতে পারে? বিশ্বাস হচ্ছে না ওর। কিছুতেই তারিনকে দমিয়ে রাখা যায় না। তামজিদের হাত দুটো আলগা হয়ে আসলো। শান্ত হয়ে রইল কিছু সময়। তারিনও বেশ শান্ত হয়ে আছে, তাকিয়ে আছে তামজিদের দিকে। নীরবতা কাটিয়ে তামজিদ বলে উঠল, ভালোবাসা ফুরিয়ে গেলেও মায়া ফুরিয়ে যায় না, জানো? না, আর জানতেও চাই না। আমাকে তুমি ভুল বুঝছো তারিন, আমি তোমাকে ঠকাচ্ছি না। হ্যাঁ, আমি দিশার সাথে কথা বলছিলাম, কিন্তু সেটা কোনো প্রেমালাপ ছিল না। দিশা আমাকে সুইসাইডের ভয় দেখাচ্ছিল, সেটা নিয়েই ওকে বোঝাচ্ছিলাম। কি করব বলো? ভালোবেসেছিলাম তো,
তাহলে এত সহজে ভুলে যাই কি করে? ভালোবাসার মানুষকে কি এত সহজে ভুলে যাওয়া যায়? তারিন নিজের অনুভূতিগুলো আর লুকিয়ে রাখতে পারল না। শান্ত হয়ে উত্তর দেওয়ার মতো ধৈর্য নেই, টলমলে চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ শান্ত দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। তারিন এবার জোরে চেঁচিয়ে অভিযোগের স্বরে বলে উঠল, দেখুন, এসব সস্তার আবেগ অন্য কাউকে দেখাবেন। আমি এখনো এত আবেগ ভালোবাসা এত পেঁচিয়ে বুঝে উঠতে পারি না। আপনার যদি তার প্রতি এতই ভালোবাসা থেকে থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? যখন আপনার সামনে আপনার ভালোবাসাকে অপমান করেছিলাম আমরা সবাই, তখন চুপ করেছিলেন কেন? কেন প্রতিবাদ করেননি? কেন মেনে নিয়েছিলেন সব? আমাকে কথা দিয়েছিলেন তো আমাকে ঠকাবেন না। তাহলে এখন কেন তার সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখেন? আমি তো আপনার অতীত ভালোবাসা সব কিছু মেনে নিয়েছিলাম, তবু কেন ঠকাচ্ছেন আমাকে? একবারও কি ভেবেছেন আমার কতটা কষ্ট হতে পারে? আমি মানছি আমার বয়সটা কম, তাই বলে কি আমার কোনো আবেগ অনুভূতি কষ্ট নেই? ভালোবাসা কাকে বলে আমি কি সেটাও এখনো বুঝি না? স্বামী মানে কি বুঝি না? বলুন, বুঝি না? উত্তর দেন মাস্টার মশাই, এক্ষুনি দিবেন। তারিন উচ্চস্বরে কথা বলায় এখন নিঃশ্বাস টেনে উঠাতে পারছে না। বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। নিঃশ্বাস নিতে না পেরে ফুপিয়ে কান্না করে উঠল। তামজিদের চোখেও জল জমেছে। নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। কিভাবে বুঝাবে তারিনকে? কোনো শব্দ, ভাষা, বাক্য মাথায় আসছে না। সব কিছু অসহ্য লাগছে। মন মস্তিষ্কের লড়াইয়ে তামজিদ আজ হেরে যাচ্ছে বারবার। দুজনের মাঝেই নীরবতা, কোনো উত্তর নেই ওর কাছে। এর মাঝেই কেবিনে প্রবেশ করলো নার্স। তারিনকে কান্না করতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এ কি, আপনি কাঁদছেন কেন? এভাবে কান্না করলে আপনার ক্ষতি হবে। টেস্ট রিপোর্টে আপনার শ্বাসকষ্ট ধরা পড়েছে। কথাটা শুনে তামজিদ চোখ তুলে তাকালো। চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি বললেন? জি, এই যে রিপোর্টগুলো দেখুন। আমি আপনাকে ডাকতে এসেছিলাম। আপনাকে ডাক্তার তার চেম্বারে ডেকেছে, আসুন। তামজিদ রিপোর্টগুলো নিয়ে এক নজর চোখ বুলিয়ে নিল। নার্সের হাতে রিপোর্টগুলো দিয়ে শান্ত বাক্যে বলল। আপনি যান, আমি আসছি। তারপর তারিনের পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। অনুরোধ বাক্যে বলল, প্লিজ কান্না করো না, কান্নাটা থামাও। আমি কথা দিচ্ছি, আজকের পর তোমার চোখের পানি চোখ গড়িয়ে গালে পড়তে দিব না ইনশাল্লাহ। শেষবারের মতো একবার আমাকে বিশ্বাস করো। যাকে ভালোবেসেছিলাম তাকে ধরে রাখতে পারিনি, এখন যে আছে তাকে হারাতে দিব না। তারিনের মন শান্ত হলো, কিন্তু উপরে প্রকাশ করলো না। তামজিদ চলে গেল ডাক্তারের কেবিনের উদ্দেশ্যে। তামজিদের যাওয়ার পানে তাকিয়ে তারিন একা একা বলে উঠল, আপনাকে আমার কারোর পাশে সহ্য হয় না মাস্টার মশাই। আমার কষ্ট লাগে। কেন লাগে? আমার তো কষ্ট পাওয়ার কথা না, তবু কেন কষ্ট লাগে মাস্টার মশাই? তারিন নিজের প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে তারিনকে হসপিটালের থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তামজিদ তারিনকে খুব যত্ন করে বাসায় নিয়ে এসেছে। বর্ষা বেগম দরজা খুলে তারিনের অসুস্থ চেহারা পানে তাকিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। কান্নারত সরে বলে উঠলেন, তুই হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলি কি করে রে মা? তোর কষ্ট হচ্ছে, আমাকে একবার ডাকতে পারতি না? আমি কি তোর কেউ না? আমাকে কি বলা যেত না? আজকে সারা দিনও কেউ আমাকে হসপিটালে যেতে দিল না। তোকে একটাবার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল রে মা। তারিনের অসুস্থ মস্তিষ্ক হঠাৎ করেই সুস্থ বোধ করলো। শাশুড়ি যখন মায়ের মতো আগলে রাখে, তখন শ্বশুর বাড়িটাও বাবার বাড়ির মতো আপন মনে হয়। তামজিদ বলল। মা, ওকে ভেতরে যেতে দাও, বসাও নিয়ে। তারিন বাধা দিয়ে বলে উঠল, আমি একদম ঠিক আছি মা, একদম ব্যস্ত হবেন না আমাকে নিয়ে। না। বর্ষা বেগম সে কথা কর্ণপাত করলেন না। তারিনকে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে আসলো। খাটের উপর বসিয়ে দিয়ে বললেন, এখানে বসে থাকবি চুপচাপ। কিছুক্ষণ তারিনের পাশে নিজেও বসেছিলেন। তারপর মাগরিবের আজান দিতেই সে নিজের রুমে চলে গেলেন নামাজের জন্য। তারিনও আস্তে আস্তে উঠে উজু করে এসে নামাজ আদায় করে নিল। নামাজ থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই দেখল তামজিদ হাত ভর্তি ফলমূল আর শুকনো খাবার নিয়ে ভেতরে ঢুকছে। তারিনকে দেখেই তামজিদ শুকনো হাসি দিয়ে উঠল। তারিন সেদিকে খেয়াল না করে সোজা রুমে এসে পড়ল। তামজিদ অবাক হলো বটে, তবে চমকায়নি। তারিন বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে। ঢাকায় আসার পর তামজিদ তারিনকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। কাল রেজাল্ট দিবে, মাথার মধ্যে সে চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ বাদে তামজিদ রুমে ঢুকে প্রশ্ন করল, ফোন ঘাঁটছো কেন? রেস্ট নিতে বলেছি না তোমাকে?
তারিন সে কথায় পাত্তা দিল না। এতটা মনোযোগ দিয়ে ফোন দেখছে যেন রুমে ও ব্যতীত আর কেউ নেই। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, ফোন রাখো, আমার তোমার সাথে কথা আছে। তারিন এবারও কোনো উত্তর দিল না। আগের ন্যায় ফোন দেখতে ব্যস্ত। তামজিদ এবার চরম অবাক হয়ে তাকিয়ে থাকলো তারিনের দিকে। মেয়েটা কি ওকে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, নাকি রাগ করেছে, অভিমান করেছে বোধ হয়। তবুও ব্যাপারটা তামজিদের হজম হলো না, আর কথা বাড়ালো না। চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তামজিদ ওয়াশরুমে ঢুকতেই তারিনের ঠোঁট ধুয়ে হাসি ফুটল, দুষ্টু হাসি যাকে বলে। মনে মনে বলল, মাস্টার মশাই, আপনাকে অনেক ছাড় দিয়েছি, আর দিতে পারবো না। এবার থেকে দেখবেন তারিন আপনাকে ঠিক কিভাবে বশ করে। রাস্তার মাঝে নিজের স্বামীকে তার প্রাক্তন দুই হাতে জড়িয়ে ধরেছে। এমন দৃশ্য দেখে তারিন কয়েক পা পিছিয়ে গেল। মাথা ঝিমঝিম করে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। বুকের ভেতরটায়ও কেমন ধুকপুক করছে, কান্নাগুলো জট পাকিয়ে আসছে। এ কি, এমন লাগছে কেন? তারিন সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, মাস্টার মশাই, দিশা আপুকে এক্ষুনি আপনার কাছের থেকে সরে আসতে বলেন, নয়তো আমি ভদ্রতা ভুলে যাব। তারিনের চিৎকারে তামজিদ হকচকিয়ে তাকায় তারিনের দিকে। এর মাঝে কেটে গেছে 2 দিন। তারিনের রেজাল্ট প্রকাশ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে শুনে পুরো পরিবারে খুশির ঢল নামলেও কলেজের ভর্তির ব্যাপারে কিছুতেই বর্ষা বেগমকে রাজি করানো যায়নি। দিশাকে নিয়ে সেদিনের পর তারিন তামজিদকে এড়িয়ে চলে, কথাও বলে না অতিরিক্ত দরকার ছাড়া। আজ দিশা নিজেই তারিনকে ফোন করেছিল সকালে, অনেক অনুরোধ করে বলেছিল শেষবারের মতো তামজিদকে নিয়ে দেখা করতে আসতে। তামজিদ অবশ্য বারণ করেছিল, কিন্তু তারিন এই সম্পর্কের শেষটা দেখার জন্যই রাজি হয়ে এসেছে। দিশার দেওয়া ঠিকানাতে আসতেই দিশা কয়েক সেকেন্ডের মাথায় তামজিদকে রাস্তার মধ্যেই জড়িয়ে ধরে। সেটাই তারিনের সহ্য হয়নি। আর তামজিদও ভাবতে পারেনি রাস্তার মাঝে হঠাৎ করে এমন বিবস্ত্র পরিস্থিতিতে পড়তে হবে। তারিনের মুখ পানে তাকিয়ে দিশা নিজেই তামজিদকে ছেড়ে দিল। অসহায় ভঙ্গিতে তামজিদের দিকে একবার তাকালো। সে মুখমণ্ডল কালো মেঘে ঢেকে আছে, দৃষ্টি তারিনের দিকে। দিশা আর দেরি করল না, সশব্দে তামজিদের থেকে দূরে সরে আসলো। অপরাধী ভঙ্গিতে বলল, সরি, আসলে অনেকদিন পর তামজিদকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তারিন অশ্রুসিক্ত নয়নে তামজিদের থেকে দৃষ্টি সরিয়ে দিশার উপরে দৃষ্টি নিক্ষেপ করলো। শক্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে এমন দৃশ্য দেখানোর জন্য বুঝি এখানে ডেকেছেন? দিশা আমতা আমতা করতে লাগলো। ও তো এই জন্য ডাকেটনি, ডেকেছিল সব পিছুটান শেষ করার জন্য। তামজিদা অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। তারিন উত্তরের আশে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দিশা কিছু সময় চুপ থেকে বলল, সরি তারিন, আমার তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ডেকেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, কি কথা আছে? দিশা প্রস্তাব দিল সামনের রেস্টুরেন্টে যেয়ে বসার। তারপর তিনজনে মিলে সামনের রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলো। তামজিদ তারিনের পাশেই বসলো, আর দিশা অন্য পাশে। দিশা ওয়েটার বয়কে ডেকে 3 কাপ কফি অর্ডার দিল। কিছু মুহূর্তের মধ্যেই নীরবতা কাটিয়ে প্রশ্ন করলো, আপনার কি কথা আছে দিশা আপু? দিশা দীর্ঘশ্বাস ছাড়ল, শান্ত বাণীতে বলতে শুরু করলো, আমি জানি আমি তোমাদের মাঝে কাটা হয়ে গেছি, তাজের জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। তাজকে আমি সত্যিই খুব ভালোবাসতাম, আর এখনো বাসি। এত ভালোবেসেও আমি তাকে পাইনি। না, আমি বলছি না এটা তোমার বা তাজের দোষ। আমাদের মাঝে তোমার কোনো দোষ নেই তারিন। তুমি বয়সে আমার থেকে খুব ছোট, আমার ছোট বোনের সমান। এত কিছুর মাঝে তোমার কোনো হাত নেই, তাই তোমাকে দোষারোপ আমি করতে পারি না। সেই অধিকার আমার নেই। সেদিন রাগের বশে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করো পারলে। বলেই থামলো দিশা। তারিনের মনে এতক্ষণে গলে পানি হয়ে গেছে, তাই দিশা থামতেই অপরাধীর ন্যায় বলে উঠল, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনার সাথে সেদিন প্রচণ্ড বাজে ব্যবহার করেছি, বেয়াদবি করেছি, কিন্তু আমি কি করতাম বলেন? কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায়? যতই আপনাদের আগের একটা সম্পর্ক থাকুক, বিয়ে তো আমার সাথে হয়েছে, তাই না বলেন? আমি বলছি না আমি ভুল ছিলাম, আমার জায়গায় আমি ঠিক ছিলাম। হ্যাঁ, আমার ভুল ছিল, আপনাকে বুঝতে পারিনি সেটা। তার জন্য আমাকে ক্ষমা করবেন দিশা আপু। তামজিদ চুপ করে আছে। একবার তারিন আরেকবার দিশার দিকে তাকাচ্ছে। সাপ নেউলে একসাথে হয়েও পরিবেশ এত শান্ত আছে কি করে ভাবছে। সূর্য কি তবে অন্যদিকে উঠল? বিস্ময়ে ওর মুখ হা হয়ে গেছে। দুজনের কথা শুনছে চুপচাপ। আসল ঘটনা কি বোঝার চেষ্টা করছে। তারিনের কথা শুনে দিশা অল্প স্বল্প হাসলো। পুনরায় বলতে শুরু করলো, তুমি মেয়েটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।
এত গুছিয়ে কথা বলে নিজের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় দিলে আবার। শোনো মেয়ে, পুরনো কথা থাক, আমার সাথে যেটা হয়েছে তার জন্য সম্পূর্ণ দোষী আমি। তাজ আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝিনি, নিজের জেদ থেকে সরে আসিনি, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আন্টির ওপর রাগ থেকে তাজের একটা কথাও বোঝার চেষ্টা করিনি। আমার পরিবার ইন্ডিয়া থাকে। ছোটবেলা থেকে বাবা মায়ের অশান্তি দেখতে দেখতে পরিবারের ওপর বিরক্তি এসে পড়েছিল, তাই বুঝমান হতেই মামার সাথে বাংলাদেশে চলে আসি। এখন অবধি তাদের কাছে ফিরে যাইনি। এই যে এতগুলো বছর আমি পরিবার থেকে দূরে থেকে পরিবারের আসল মানেটাই ভুলে গেছি, তাই আমিও চেয়েছিলাম তাজ নিজের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসুক, আমরা আলাদা সংসার করব। তাজকে নিজের পরিবার থেকে সরানোর জন্য নিজের সিদ্ধান্তে অটুট ছিলাম। ভেবেছিলাম তাজ আমার কাছেই ফিরে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম। নিজের রাগ জেদ টিকিয়ে রাখতে গিয়ে ভুলে গিয়েছিলাম আমি পরিবারের মর্ম না বুঝলেও বাকি সবাই বোঝে। আমার মতো সবার একাকিত্বের জীবন না। দিশার গলা ধরে আসছে, আবার থামলো। তামজিদের দৃষ্টি টেবিলের দিকে। তারিন টলমল চোখে দিশার দিকে তাকিয়ে আছে। দিশা আবার বলা শুরু করলো, জানো, আমিও খুব ভালোবাসতাম আমার পরিবারকে, কিন্তু চোখের সামনে নিজের মাকে কতদিন অত্যাচারিত হতে দেখা যায়। মাকে অনেক বুঝিয়েছিলাম বাবাকে ছেড়ে দিতে, কিন্তু মা নিজের সংসার ছেড়ে কখনোই আসতে রাজি হয়নি। তাই তো আমারও সংসারের প্রতি এত অনীহা। আন্টি এজন্য আমাকে পছন্দ করতেন না, অবশ্য না করাটাই স্বাভাবিক। বলে অল্প বিস্তর হাসার চেষ্টা করলো। তারিন দিশার কষ্টের সীমা বুঝতে পারলো। একবার তামজিদের দিকে তাকিয়ে নিল আর চোখে। ছেলেটার দৃষ্টিতে অপরাধবোধ আর অনুতাপের ছোঁয়া স্পষ্ট। দিশার চোখের কোণেও জল নেমেছে। কি আশ্চর্য, তিনটা মানুষের কষ্টের কারণ একই, অথচ তিনজন মানুষ কয়েকদিন আগে অবধি কেউ কাউকে চিনত না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনজন একই সূত্রে গেঁথে গেছে। কষ্টটাও বুঝি সেজন্যই হচ্ছে। তারিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভেতরাঙ্গে হাহাকারের শব্দ বাজছে, তবুও শান্ত থাকলো। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু খুব সতর্কে মুছে নিল। অতঃপর খুব শান্ত মুলায়ম স্বরে বলে উঠল, আপনি একবার যদি মায়ের সব শর্তে রাজি হয়ে যেতেন, তাহলে আজকে আমাদের তিনজনের জীবন তিন রকম হতে পারত। আমরা তিনজন দহনের যন্ত্রণায় প্রতি রাতে ছটফট করতাম না। অবিশ্বাসের বীজ আমার মনে ফুটতো না। প্রতিনিয়ত সংসার ভাঙার ভয় আমাকে কাবু করতে পারত না। আপনারা দুজন একসাথে থাকতেন, সুখে থাকতেন, অন্যরকম কিছু হতে পারত। আপনাদের তিনজনের রাগ, অভিমান, জেদের জন্য আমার জীবনের বলিদান আমি কেন করব দিশা আপু? তামজিদ দৃষ্টি তুলে তাকালো। এই মেয়েটা এত শক্ত কেন? কোনো কিছুতেই তাকে দুর্বল করা যায় না। সত্যিই মেয়েটার ব্যক্তিত্ব অসাধারণ। তামজিদ না চাইতেও বারবার তারিনের ব্যক্তিত্বের প্রশংসা করে ফেলেছে। এত এত ঝামেলা অশান্তি কত সুন্দর করে সামলাতে জানে, প্রশংসনীয়। যখন তিনজন তিন রকম ভাবনায় ব্যস্ত, তখনই দিশা হুট করে প্রশ্ন করে, আমি তোমার কাছে কিছু চাইলে আমাকে দিবে? তারিন অকপটে জবাব দিল, দেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই দিব, বলে দেখুন। তাহলে আমার আর তাজের জীবন থেকে সরে যাও। চলো আমরা তিনজনে আবার নতুন করে সবটা শুরু করি। কথাটা শোনা মাত্র তারিন আর তামজিদ যেন আকাশ থেকে পড়ল। কি বলছে ও? তারিন বিস্মিত নয়নে তাকিয়ে আছে দিশার দিকে, আর দিশার মুখে লেগে আছে রহস্যময়ী হাসি। সে হাসির মানে কি? নতুন কোনো ঝড় নাকি সব ঝড়ের সমাপ্তি? কোন সাহসে আপনি আমাকে আমার স্বামীর জীবন থেকে সরে যেতে বলেন? আপনি ভুলে গেছেন আপনি কে আর আমি কে? আপনি আমার স্বামীর প্রাক্তন, আর আমি তার সহধর্মিণী, দুনিয়া ও আখিরাতের জীবনসঙ্গী। তার বক্ষস্থলে আমার স্থান, আর সেই আমাকেই বলছেন আমার স্বামীকে ছেড়ে যেতে? এমন দুঃসাহস কি করে দেখাতে পারলেন আপনি? ভরা রেস্টুরেন্টের মাঝে তারিন উচ্চ বাক্যে উপরোক্ত বাক্যগুলো বলে উঠল। রাগে ওর শরীর কাঁপছে। দিশার চোখ এখনো শান্ত শীতল, মুখে লেগে আছে আগের ন্যায় হাসি। উপস্থিত সবাই ওদের দিকে চেয়ে আছে অবাক দৃষ্টিতে। তামজিদ চারদিকে একবার নজর বুলিয়ে নিল। নিচু স্বরে দিশার উদ্দেশ্যে বলে উঠল, এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে? কেন বারবার অতীত নিয়ে পড়ে আছিস? আমি আর মানতে পারছি না, বিশ্বাস কর। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আমি কি বাকি জীবনে আর শান্তি পাবো না? এবার তারিন আগের ন্যায় শক্ত স্বরে বলে উঠল, অবশ্যই আপনি বাকি জীবন অনেক শান্তিতে থাকবেন, আমি রাখবো। আপনার মানসিক শান্তির কারণ আমি হয়ে উঠবো মাস্টারমশাই। আপনি কেন শুধু শুধু এই মেয়েটার জন্য কষ্ট পাবেন? কেন বিয়ের মতো হালাল সম্পর্কে থেকেও হারাম সম্পর্কের মায়া কাটাতে পারছেন না? মানুষ চেষ্টা করলে সব পারে, কথাটা জানেন না আপনি?
তবে কেন চেষ্টা করছেন না? কেন আমাকে ভালোবেসে আগলে নিচ্ছেন না? কেন অতীত ভুলে যাচ্ছেন না? কেন কেন? দিশা আর তামজিদ দুজনেই চুপ হয়ে আছে। তারিন কথাগুলো চেঁচিয়ে বলছে, আজকে আর কাউকে পরোয়া করছে না। মনির সবটুকু রাগ ক্ষোভ উতলে দিচ্ছে। তারিন পুনরায় শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি দিশা আপুর কাছে ফিরে যেতে চান মাস্টারমশাই? কথাটা বলতেই তারিনের গলা কেঁপে উঠেছে কয়েকবার, তবুও বলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর জানাটা খুব দরকার। তামজিদ সাথে সাথে উত্তর দিল, যে অতীত থেকে একবার আমি ফিরে এসেছি, সে অতীতে আমি আর ফিরে যেতে চাই না। তাতে যদি মানুষ আমাকে কাপুরুষ, স্বার্থপর, প্রতারক উপাধি দেয়, আমি তা মাথা পেতে মেনে নিব। তামজিদের উত্তরটা কানে যেতেই তারিনের চোখে মুখে খুশির ছোঁয়া স্পষ্ট হয়ে উঠল। তারিন যেন এবার আরো সাহস ফিরে পেল। দিশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আমার এই মুহূর্তে ঠাটিয়ে থাপ্পড় মারার শখ হচ্ছে জানেন, কিন্তু ওই যে বয়সে বড় বলে নিজের সীমা অতিক্রম করার মতো বেয়াদবি আমি করব না। আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন আমি আপনার বোনের মতো, তাহলে বোনের স্বামীকে কি করতে চাচ্ছেন? লজ্জা করলো না আপনার? তামজিদ এবার মুখ খুলল, শক্ত বাক্যে জিজ্ঞেস করল, তুই আসলে কি চাস? আমাকে একটু পরিষ্কার করে বলবি প্লিজ? তোদের সুখী দেখতে চাই। কথাটা তামজিদ আর তারিনের কানে যেতেই ওরা দুজন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। দুজনের মুখভঙ্গি দেখে দিশা ফিক করে হেসে ফেলল। উচ্চস্বরে হাসতে লাগলো কিছু সময়। ওদিকে তামজিদ তারিন দুজনেই অবাক হয়ে দিশার দিকে তাকিয়ে আছে। তারিন কিছু একটা ভেবে তামজিদের কানে কানে ফিসফিস করে বলল, দিশা আপুকে আপনার থেকে সুখে পাগল হয়ে গেল মাস্টারমশাই? এই মুহূর্তে তারিনের এহেন কথায় তামজিদ ভেবাচেকা খেয়ে উঠল। দিশার দিকে অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে মারল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? দিশার হাস্যোজ্জ্বল মুখ পানে তাকিয়ে তারিনের বড্ড রাগ লাগছে। দাঁতে দাঁত চেপে নিজে নিজেই নিচু স্বরে বলে উঠল, শাকচুনিটার মাথা মনে হয় এক্কেবারে খারাপ হয়ে গেছে। যাক, ভালোই হলো, এবার এইটাকে ধরে নিয়ে পাগলা গারোতে রেখে আসবো। আচ্ছা, আমি আর মাস্টারমশাই এই খুশিতে হানিমুনটা সেরে আসবো। ইস, লজ্জা পাচ্ছে। ভেবেই নিজে নিজেই লজ্জায় দুই হাতে মুখ ঢাকলো। তামজিদ একবার দিশার দিকে আর একবার তারিনের দিকে তাকাচ্ছে। হচ্ছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে বেচারার। নিজেকেই পাগল পাগল লাগছে এই মুহূর্তে। ওইদিকে দিশা হাসছে, আর এদিকে তারিন লজ্জা লজ্জা মুখ করে হাসছে। মানে এখানে লজ্জা পাওয়ার কি হলো সেটাই খুঁজছে তামজিদ। না, এই দুজন মিলে ওর জীবনটা একেবারে তেজপাতা করে ফেলবে মনে হচ্ছে। তামজিদের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে। কি উদ্ভট পরিস্থিতিতে পড়েছে ভাবা যায়। দিশার হাসি থামলো এতক্ষণে। হাসতে হাসতে বলে উঠল, সরি, বিশ্বাস কর, তোদের দুজনের মুখের দিকে তাকিয়ে আমি কিছুতেই নিজের হাসি কন্ট্রোল করতে পারি না। বলেই আরেক দফা হেসে নিল। টেবিলের উপরে থাকা এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে গিলে ফেলল। তারিনা সহ্য করতে পারছে না, তাই তামজিদের হাত ধরে জোর গলায় বলল, চলুন আমরা বাসায় যাব। বলেই উঠে দাঁড়ালো। দিশা বাধা দিয়ে বলে উঠল, আরে যাচ্ছ কই? আমার সম্পূর্ণ কথাটা তো শুনে যাও পাগলি। আপনার এমন রং তামাশা দেখার সময় নেই আমাদের। নতুন নতুন বিয়ে করেছি, স্বামী স্ত্রী একসাথে সময় কাটাবো, গল্প করব, ঘুরবো। আপনি নামক কাটার সাথে বসে থেকে সময় নষ্ট করার একটু ইচ্ছে নেই। তামজিদ খালি তারিনের মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। নিজে নিজেই মিনমিনিয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, এটা তুমি কাকে আমার জীবনে পাঠিয়েছো? এটা মেয়ে ডাকি কথা বলার মেশিন। সারাদিন মুখ থেকে নতুন নতুন শব্দ ফুটতেই থাকে। উফ, হাঁপিয়ে গেলাম। তামজিদ মিনমিনিয়ে বললেও তারিনের কানে শেষ কথাটা ঠিকই পৌঁছালো। তারিন কঠিন স্বরে বলে উঠল, মাত্র তো হাঁপানো শুরু মাস্টারমশাই, এখনো সারা জীবন বাকি। তারিনের কথাটা শেষ হতেই দিশা হাহা করে হেসে দিল, আর তামজিদের মুখটা চুপসে গেল। দিশার অনুরোধে তারিন বসলো পুনরায়। এর মাঝে ওয়েটার এসে কফি দিয়ে গেছে। তামজিদ কফির মগে চুমুক দিতে দিতে বলল, যা বলার তাড়াতাড়ি বলে শেষ করো। তবে হ্যাঁ, আবল তাবল কিছু বললে এবার আর আমি বাঁচাতে পারবো না। দিশা ঠিক বুঝলো তামজিদ কি মিন করেছে, তবুও কথা বাড়ালো না। সোজা কথায় চলে গেল। শান্ত বাক্যে বলতে লাগলো, তোমার কাছে এমন অন্যায় আবদার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বোন।
তোমাকে এইটুকু সময় আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি যে তাজকে কখনোই ছাড়বে না এটা পরিষ্কারভাবে বুঝে গেছি। শুধুমাত্র এইটুকু বোঝার জন্যই অন্যায় আবদারটা করেছিলাম। আমি আজকে তোমাদের এখানে ডেকেছি আমাদের তিনজনের জীবনে সব অশান্তি দূর করার জন্য। আমি কাল ইন্ডিয়া চলে যাচ্ছি, কবে ফিরবো জানা নেই, তবে একদিন আসবো হুট করেই, তোমাদের সুখের সংসার নিজের চোখে দেখে যেতে। তারিন আর তামজিদ দুজনেই আরেক দফা অবাক হলো। তামজিদ কিছু একটা ভেবে প্রশ্ন করল, তাহলে জবটা ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ। দিশা উত্তর দিতেই তামজিদ অসহায় বাক্যে উচ্চারণ করল, তাহলে আমি কি দোষ করেছিলাম? আমার জন্য কেন ছাড়তে পারলি না? কেন আমার মায়ের শর্তটা মানতে পারলি না? তারিন বুকের ভেতরের যন্ত্রণা টের পেল। তামজিদ এখনো দিশার উপর বেশ দুর্বল, সেটা বুঝতে সময় লাগলো না ওর। দিশা হাসলো, বলল, বোকা, আমি এখানে জবটা ছেড়ে দিচ্ছি, কারণ ইন্ডিয়াতে গিয়ে ভালো একটা জব খুঁজে নিব। কয়েকটা জব অফার হাতে রেখেই যাচ্ছি সেখানে। তামজিদ চুপ করে গেল। দিশা পুনরায় শান্ত বাক্যে বলে উঠল, আমি তোকে সত্যি ভালোবাসতে পারিনি। তুই অন্য কাউকে বিয়ে করেছিস, বিশ্বাস কর আমার একটুও কষ্ট হয়নি। তুই যেদিন বিয়ে করলি সেদিন থেকে মনে হতে লাগলো আমি আন্টির কাছে হেরে গেছি। নিজের হার কিছুতেই মানতে পারছিলাম না। এতদিন এইসব অশান্তি করেছি শুধুমাত্র নিজের রাগ আর জেদটাকে ধরে রাখার জন্য। কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা ঠিক না। আমার তো আত্মসম্মান আছে। আমি কেন বেহায়ার মতো তোকে বারবার ফোন করে কান্নাকাটি করে নিজে আত্মসম্মান বিসর্জন দিব? যখন বুঝতে পারলাম তখন সিদ্ধান্ত নিলাম আমি তোদের জীবনে আর কাটা হয়ে থাকবো না। নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলব। নিজের মনের মতো কাউকে খুঁজে নিয়ে তার সাথে ঘর বাঁধবো। আমাদের সবার অধিকার আছে সুন্দর করে বাঁচার। তাহলে আমি নিজের আর তোদের দুজনের ভালো থাকা কেন নষ্ট করব? আমরা তিনজনেই সুখে থাকবো। জীবনে ভালো কিছু পাওয়ার জন্য নিজেকে এক ধাপ পিছিয়ে নিতে হয়। আমি পিছিয়ে গেলেই সবার জন্য ভালো হবে, তাই পিছিয়ে গেলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা একসাথে খুব ভালো থাকবে, সুখে থাকবে। আসি আমি, আমার একটু কাজ আছে। আল্লাহ হাফিজ। বলেই দিশা হাসি মুখে উঠে চলে গেল। বসে রইল শুধু তামজিদ আর তারিন। তামজিদের মুখটা অন্ধকার হয়ে গেছে, হয়তো এখনো মানতে পারছে না সবটা। আর তারিনের ঠোঁটের কোণে হাসি ফুটেছে, মনে মনে ভাবছে, তাহলে সব ঝড়ের সমাপ্তি কি এখানেই হলো? এবার বোধহয় আমি স্বামীর ভালোবাসা পাবো। আমাদের নতুন সংসার শুরু হবে আজ থেকে। পাশে স্ত্রীকে বসিয়ে রেখে প্রাক্তনকে হারানোর শোক পালন করছেন মাস্টারমশাই? তারিনের শক্ত বাক্যে প্রশ্নগুলো শুনে তামজিদ অবাক হলো। অবাক নয়নে তাকালো তারিনের দিকে। মেয়েটার মুখ শান্ত, কোনো রাগ ক্ষোভ খুশির চিহ্ন নেই, আছে শুধু অভিমান অভিযোগের চিহ্ন। তামজিদ পাল্টা প্রশ্ন করল, তোমার কেন মনে হলো আমি দিশার জন্য শোক পালন করছি? আপনার মুখ বলে দিচ্ছে মাস্টারমশাই। মুখ দেখে যদি মনের খবর বলা যেত তাহলে পৃথিবীতে ভাঙা মনের মানুষগুলো সদা হাস্যোজ্জ্বল থাকতে পারতো না। তারিন চুপ করে গেল, নিঃশব্দে কফির মগে চুমুক বসালো, আনমনে প্রশ্ন করল, এবার আমি কিছু কথা বলতে পারি? অবশ্যই। তারিনের দৃষ্টি বাইরের ব্যস্ত রাস্তার দিকে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো যে যার মতো চলছে জীবনের গতিতে। কারোর দিকে কারোর তাকানোর সুযোগ নেই। নিজেদের কথা চিন্তা করার সময় পায় না এরা। অন্যের কথা কি ভাববে, এরাই ভালো না, নিজেদের চিন্তায় মগ্ন সারাক্ষণ। তারিনকে চুপ করে থাকতে দেখে তামজিদ আলতো স্বরে ডেকে উঠল, তারিন, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে চুপ করে আছো যে? এমনি। কি যেন বলবে বলছিলে? বলবো, অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে আমার। তাহলে বলতে থাকো। শুনবেন? আপনার কথা না শুনে থাকার মতো দুঃসাহস আমার আছে নাকি? তারিন বুঝলো তামজিদ কথাটা মজার ছলে বলেছে। অন্য সময় হলে তারিন হাসতো, কিন্তু এই সময় ভিন্ন। মুখে আগের নেই গাম্ভীর্য ভাব ধরে রেখে বলা শুরু করলো, দিশা আপুকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ নয়। অত্যন্ত বুঝবান একটা মেয়ে সে। আমরা রক্ত মাংসে করা মানুষ, তাই অনেক সময় বুঝবান হয়েও অবুঝের মতো আচরণ করি। কারণ একটাই, নিজেদের অনুভূতিগুলোকে চেপে রাখার সাধ্য আমাদের সবার থাকে না। দিশা আপু বলল যে সে আপনাকে ভালোবাসতে পারেনি। কথাটা সম্পূর্ণ ভুল। সে আপনাকে ঠিকই ভালোবেসেছিল, কিন্তু ধরে রাখার চেষ্টা করেনি। ভালোবাসার মানুষকে পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দিশা আপু সেই ত্যাগ স্বীকার করতে পারেনি বলেই আপনাকে হারিয়েছে। তারিন থামতেই তামজিদ প্রশ্ন করল, এসব কথা বলছো কেন? দেখুন, আপনারা দুজন ভালোবাসার মানুষ এক হতে পারেননি। এইটাতে আপনার
দিশা আপু বা মায়ের কোনো হাত নেই। উপরওয়ালা আমাকেই আপনার ভাগ্যে রেখেছিল, নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার বিয়ে হবে? তামজিদ নিশ্চুপ, চুপচাপ তারিনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, যে কোনো পুরুষ মেয়েটার বাচন ভঙ্গির প্রেমে পড়তে বাধ্য। তারিন থেমে থেমে বলছে কথাগুলো। কফি ইতোমধ্যে শেষ। তামজিদ কফির মগের তলানিতে খানিক কফি রয়েছে এখনো। তারিন খালি কফির মগটা হাতে চেপেই বলতে লাগলো, আমাদের শরীরে যখন টিউমার হয় তখন আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য সেই টিউমার অপারেশনের মাধ্যমে শরীর থেকে কেটে ফেলে দেই। ঠিক তেমন কিছু মানুষ আমাদের জীবনে টিউমারের মতো, যাদের সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলেন, যেন আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বাঁচতে পারি। তাই তামজিদ চোখের পাতা ঝাপটে বলে উঠল, মাঝে মাঝে আমি তোমার কথা শুনে ডিপ্রেশনে চলে যাই। তোমার বয়স আর কথা দুটো শব্দের মধ্যে পার্থক্য বিশাল। এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো কি করে? আপনার বলার প্রয়োজন মনে করছি না। তামজিদ আরেক দফা অবাক হলো। এইভাবে মুখের উপর কথা বলাটা মেনে নিতে পারল না। তবুও কিছু বলল না, চুপ থাকলো। তারিন নিজের ধ্যানে শক্ত বাক্যে বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ভালো ও সুন্দর ব্যক্তিত্বের পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। আপনি নিজেকে যেভাবে প্রকাশ করছেন এটাকে হ্যাংলামিপনা বলে, যা নিচু শ্রেণীর ব্যক্তিদের পুরুষদের থেকে আশা করা যায়। ভালো ব্যক্তিত্বের পুরুষরা কখনো নিজেকে এমনভাবে উপস্থাপন করে না। একদিকে বউকেও ছাড়বেন না, অন্যদিকে বউকে পাশে রেখে প্রাক্তন প্রেমিকার জন্য আশ্বস্ত করবেন। বাহ, কি সুন্দর চরিত্র আপনার! এমন চরিত্রের পুরুষকে এক কথায় চরিত্রহীন বলে, জানেন? কি ভেবেছেন আমি সব মেনে নেব? আমি এতদিন ভদ্রতার খাতিরে চুপ ছিলাম, আপনাকে সময় দিয়েছিলাম সবটা সামলে ওঠার, অতীত ভুলে নতুন করে সবটা শুরু করার জন্য সময় ও সুযোগ দিয়েছিলাম, ধৈর্য ধরেছিলাম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করেছিলাম। কিন্তু আজকে আমার সব চিন্তা ভাবনা স্বপ্ন এমনকি ধৈর্যও শেষ। দিশা আপু চলে যাওয়ার সময় আপনার চোখে আমি আফসোস আর হাহাকার দেখেছি। সেই আফসোস আর হাহাকার আমাকে আপনার কাছের থেকে দূরে সরিয়ে দিল মাস্টারমশাই। আর মানতে পারলাম না, কিছুতেই পারলাম না। আপনার মা আর আপনার জন্য আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। তাই সবার আগে আপনার মায়ের নিচু চিন্তাভাবনা দূর করব, তারপর আপনাকে সবার জীবন থেকে আমি দূরে সরে যাব। আপনার মতো এমন মেরুদণ্ডহীন পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তারিনের গলা ধরে আসছে, কান্না পাচ্ছে খুব। মেয়েটাই বা কি করবে, আর সহ্য করতে পারছে না। দিশার চলে যাওয়ার সময় তামজিদের চোখের কোণে জমে থাকা জলটুকু আজ তারিনকে খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছে। সদ্য জন্ম নিতে যাওয়া ভালোবাসা শব্দটাকে 10 হাত দূরে সরিয়ে দিয়েছে। তামজিদের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারেনি। দিশার চলে যাওয়াতে যতটা খুশি হয়েছিল, তামজিদের আচরণে তার থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছে। তামজিদ একদম শান্ত নিশ্চুপ, অসহায় চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে। এ কি, পুরুষ মানুষ এত সহজে কাঁদে? নাকি তারিন নামক ষোড়শী কন্যার শক্ত সত্য বাক্য মেনে নেওয়া তামজিদ নামক পুরুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে? তারিন নিজেকে সামলে কঠিন বাক্যে বলে উঠল, দিশা আপু একদম ঠিক করেছে আপনার জন্য ত্যাগ স্বীকার না করে। আপনি ত্যাগের মূল্য দিতে জানেন না মাস্টারমশাই, একদম জানেন না। আপনার মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তামজিদ এবার অসহায় সুরে তারিন বলে ডেকে উঠল। আর কিছুই বলতে পারল না। তারিন সে ডাকে সাড়া না দিয়ে বলে উঠল, বাসায় যাব। বলে তারিন উঠে দাঁড়িয়ে পড়ল। তামজিদের অপেক্ষা না করে হনহন করে বাইরে চলে আসলো। গাড়িতে উঠে বসে পড়ে জোরে নিঃশ্বাস নিল। মুখে হাত চেপে কান্না করে উঠল। কেন কষ্ট হচ্ছে এত? মনে মনে প্রতিজ্ঞা করল, যতই কষ্ট হোক ও কিছুতেই তামজিদের সামনে দুর্বল হবে না। নিজেকে সামলে নিল মুহূর্তেই। চোখের অশ্রুটুকু কাপড়ের আঁচল দ্বারা মুছে নিল। শক্ত প্রতিজ্ঞাবদ্ধ বাক্যে বলল, আপনি খুব শীঘ্রই আমাকে বুঝবেন মাস্টারমশাই, ভালোবাসবেন, আগলে নেওয়ার জন্য অস্থির হবেন। কিন্তু তারিন এত সহজে আপনার কাছে ধরা দিবে না, কিছুতেই দিবে না। আজকে যে আফসোস আপনি দিশা আপুর জন্য করলেন, তার থেকেও দ্বিগুণ আফসোস নিয়ে আপনার ভালোবাসা, আমার ভালোবাসা খুঁজবেন। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। নিজের বরকে
প্রতিনিয়ত অন্য একটা মেয়ের জন্য কষ্ট পেতে দেখাও যে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না। তারিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি, তাই মুখে যা আসছে বলে দিয়েছিল। বাসায় আসার পর গোটা একটা দিন কেটে গেছে, তবুও তারিন তামজিদের দিকে ফিরে অবধি তাকায়নি। কথা তো একদম না। বর্ষা বেগমের সাথেও বেশ কড়া কণ্ঠে কথা বলেছে আজ। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সব কিছু মিলিয়ে দিন শেষে রাতের অন্ধকারে তারিন নিজেকে বড্ড ক্লান্ত অনুভব করলো। সব কিছুর সাথে মোকাবিলা করতে করতে মানুষ বুঝি দিনের শেষেই ক্লান্ত হয়ে পড়ে। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা ভাবনায় মগ্ন থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরও মনে নেই। হুট করে ঘুমের চোখে তারিন টের পেল কেউ ওকে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদছে। ওর পেট কেউ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই অস্বস্তি নামক শব্দগুলো তারিনকে আষ্টে পিষ্টে ধরল। ভয় নামক জিনিসটাও ছুঁয়ে গেল হৃদয়। এই সময় কে জড়িয়ে ধরবে? কাঁদবেই বা কেন? মাস্টারমশাই নামটা মনে উঠতেই ফট করে চোখ খুলে ফেলল। আবছা আলোয় স্পষ্ট তামজিদের মুখখানা দেখতে পেল। তারিনকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। কেন কাঁদছে? ছেলেরা এমন ফুপিয়ে কাঁদে বুঝি? কি জানি। তারিন অবাক আর বিস্ময়ের রোবটের ন্যায় শক্ত হয়ে আছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে? কই না তো, সবটা সত্যি মনে হচ্ছে। মাথায় এমন হাজারখানেক প্রশ্ন চিন্তা ঘুরতে শুরু করলো। না, আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তারিন এবার তামজিদকে দুই হাতে ঠেলে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, এই কি মাস্টারমশাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? দেখি উঠুন। শরীর খারাপ করছে? কিছু হয়েছে? সবাই ঠিক আছে? মা ঠিক আছে? বলুন না। তামজিদ চুপ করে আছে আগের মতো। তারিন ঠেলে তুলতে চাইলেও আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো তারিনকে। এবার তামজিদের বুকের মাঝে আটকে গেল তারিন। হুট করেই তারিনের হৃদযন্ত্রটা ধরফড়িয়ে উঠল। ঢিপ ঢিপ শব্দ করে বাজতে শুরু করলো। আজকে কি তারিনের স্বপ্নের রাত? সবকিছু এমন স্বপ্নের মতো করে কেন হচ্ছে? তারিন নড়াচড়া বন্ধ করে দিল। তামজিদের চোখের পানি গড়িয়ে তারিনের উপর পড়ছে। এভাবে তামজিদকে কাঁদতে দেখে এক আকাশ সম কষ্ট তারিনের হৃদয়ে হানা দিল। আজকে কি তবে বেশি বলে ফেলেছিল? মানুষটা তো সত্যিই দিশাকে ভালোবাসতো। আর সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ নয়, সেটা তারিন জানে। সব জেনেও মেয়েটা স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে। তারিন নিজের ভাবনা চিন্তা সাইডে রেখে কাপা কাপা স্বরে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? তামজিদ এবার মুখ খুলল। কান্নারত স্বরে বলা শুরু করলো, তারিন, আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। না, দিশা চলে গেছে সেজন্য না। তাহলে কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন কষ্ট হবে? তামজিদ এবার ছেড়ে দিল তারিনকে। উঠে বসে পড়ল। তারিনকেও টেনে উঠালো। নিজের হাতের মুঠোয় তারিনের হাত দুটো নিল। অনুরোধ বাক্যে বলে উঠল, তারিন, আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। বিস্ময়ে তারিনের চোখে পাতা পড়ছে না। মনে মনে ভাবছে, দিশার শোকে তামজিদের মাথাটা খারাপ হয়ে যায়নি তো? এমন আজগুবি ভাবনা মাথায় আসছে বলে মনে মনে নিজেকেই ছাড়ি দিল। শান্ত বাক্যে তামজিদের উদ্দেশ্যে বলল, কি বলছেন এইসব? তুমি খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন মেয়ে। আমি যা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি মানছি আমি দোষী, কিন্তু তুমি আমার জায়গায় নিজেকে বসাও তো। কি করতে তুমি? নিজের মৃত্যু পথযাত্রী মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যেতে? কখনো না। যে মা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আদর যত্নে বড় করে তুলেছে, সেই মায়ের শেষ সময় তাকে ছেড়ে যাওয়ার মতো পাপ কেন করব? তাহলে আমাকে কেন বিশ্বাসঘাতক, প্রতারক, কাপুরুষ বলছো? আমি কি চেষ্টা করিনি? তারিন চুপ হয়ে গেল। সত্যি তো, তামজিদের জায়গায় তামজিদ অবশ্যই ঠিক। তামজিদ পুনরায় তারিনকে প্রশ্ন করল, ধরো তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে, তুমি একদম মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে ছেড়ে যাবেই, তখন কি আমি হাজার চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারবো? তুমি যদি নিজের থেকে আমার কাছে থাকতে না চাও, তাহলে আমি কি করে রাখবো? তারিন এবারও চুপ। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, ভালোবাসা কাকে বলে জানো? তারিন প্রশ্ন উত্তর চোখে তাকালো, কিছু বলল না। তামজিদের যা বুঝার তা বুঝা হয়ে গেছে। বুঝমান স্বরে বলা শুরু করলো, ভালোবাসা হলো দুটি মনের মিল বন্ধন। বিশ্বাস, মায়া, অভিমান, অভিযোগ, রাগের সম্মেলনে এ বন্ধন টিকে থাকে। তুমি যদি কাউকে শুধু ভালোবাসো, তাহলে চেষ্টা করলে তাকে কোনো এক সময় ভুলে যেতে সক্ষম হবে। ভালোবাসা ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক
মায়া। কারণ মায়ায় যখন তুমি মারাত্মকভাবে জড়িয়ে যাবে তখন তুমি তাকে সহজে ভুলতে পারবে না। তামজিৎ থামলো কিছু সময়, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করলো। দিশার সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। বন্ধুত্ব শব্দটা মায়ার উপর ভিত্তি করেই টিকে থাকে। ভালোবাসার কয়েকটা মাস সাইডে রেখে তুমি বন্ধুত্বের বছরগুলোর হিসেব করো। এত বছরের মায়া তুমি কয়েকদিনে কাটিয়ে উঠতে পারবে তারিন? তোমরা এলোমেলো জীবনটা এত সহজেই গুছিয়ে নিতে পারবে? তোমাকে কে বললো আমি দিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি না? চেষ্টা করছি বলেই তোমাকে সহজেই মেনে নিয়েছি। যদি চেষ্টা না করতাম তাহলে তুমি আমার আদর, যত্ন, স্নেহের থেকে বঞ্চিত হয়ে যেতে। আমার মন থেকে দিশাকে ভুলিয়ে দেওয়া তোমার কাজ। তুমি আমার স্ত্রী। তোমার স্বামীকে কি করে সম্মান, ভালোবাসায় ভরিয়ে দিবে এসব তোমার ভাবা উচিত। তুমি নিজে কি এই কয়েকদিনে আমাকে ভালোবাসার চেষ্টা করেছো? আমাকে কাছে টানার চেষ্টা করেছো? করনি। শুধু অভিযোগ করে গেছো, নিজের স্ট্রং ব্যক্তিত্ব দেখিয়ে গেছো। নরম তারিনকে দেখাওনি। আমার আর তোমার বয়সের পার্থক্যটা একবার দেখো। তোমার অনুভূতিগুলো সদ্য জন্ম নেবে আর আমার অনুভূতিগুলো বড্ড পুরানো। তাই আমার অনুভূতির মায়াটাও বেশ শক্তপোক্ত। এত সহজেই অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না তারিন। তারিন ছলছল চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মুচকি হাসলো। মেয়েটার ভেতরে নরম ব্যক্তিত্বকে কি সুন্দর যত্নে লুকিয়ে রাখে, এটাও একটা প্রশংসনীয় গুণ। কয়জন পারে নিজের কোমলতা দুর্বলতা লুকিয়ে রাখতে? যে পারে সে নিঃসন্দেহে বুদ্ধিমান। যে মানুষ যত বেশি নরম সে মানুষ তত বেশি অবহেলিত। তামজিদ আলতো করে তারিনের দুই গালে হাত রাখলো। তারিনের চোখে চোখ রাখলো সঙ্গোপনে। আলতো স্বরে বলতে লাগলো, শোনো মেয়ে, আমি তোমার স্ট্রং ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই না। আমি চাঁদের মতো কোমলবতী তারিনের প্রেমে পড়তে চাই। স্নিগ্ধ সতেজ বাচ্চা মেয়েটাকে নিজের হাতে আমার উপযুক্ত করতে চাই। অতীত ভুলে যেতে চাই। আমার ঘরের চাঁদকে আমার বুকে যত্ন করে লুকিয়ে রাখতে চাই, যেন আমি ছাড়া সে চাঁদের গায়ে আর কারোর নজর না লাগে। ভালোবাসতে চাই তোমাকে। ভালোবাসবে আমাকে? তুমি নামক চাঁদের দাগ হতে চাই আমি। সে চাঁদে আমি ব্যতীত দ্বিতীয় কোনো দাগ লাগার সুযোগ দিব না, প্রমিস। একটু ভালোবাসবে আমাকে? তোমার ভালোবাসা দিয়ে আমার যন্ত্রণাগুলো ভুলিয়ে দিবে প্লিজ। তারিন কাঁদছে। কেউ এতটা আবদারের সুরে ভালোবাসা চাইতে পারে? শক্তপোক্ত বয়সের ম্যাচিওর মানুষটা এভাবে বাচ্চাদের মতো আবদার করছে। তারিনের হাসিও পাচ্ছে বেশ, আনন্দ লাগছে। মানুষটাকে নিজের মতো গড়ে তোলার প্রতিজ্ঞা করলো। তামজিদ তারিনের কোলে মাথা রাখলো। তারিনের হাত দুটো দূরে নিজের মাথায় রাখলো। অসহায় স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ। আমি না আর পারছি না। কষ্ট হচ্ছে আমার, বড্ড কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। দিশা চলে গেছে, মাকেও কয়দিন কাছে পাবো ঠিক নেই। মাও সময়ের অতলে হারিয়ে যাবে, আমাকে এতিম করে দিয়ে চলে যাবে। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি কী নিয়ে বাঁচব? কাদের আশায় বাঁচব? প্লিজ যেও না। তারিন তামজিদের আকুতি দেখে সান্ত্বনা বাণীতে বলল, যাব না, কোথাও যাব না মাস্টার মশাই। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। তবে মায়ের ভুল ধারণা আমি বদলাবই। মাকে অন্তত এই ভুল ধারণা নিয়ে মরতে দিব না। তাহলে সারা জীবন মায়ের প্রতি আপনার, আমার, দিশা, আপু তিনজনের অভিযোগ থেকে যাবে, যেটা আমি কিছুতেই হতে দিব না। আমি সবাইকে নিয়ে সুখে সংসার করব, নিজের স্বপ্নও পূরণ করব। আজ থেকে আমার স্বপ্নের পথ চলা শুরু। আমার সেই পথ চলার সঙ্গী হিসেবে আপনাকে পাশে চাই। থাকবেন মাস্টার মশাই? ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকবো। তারিন শান্তিতে চোখ দুটো বুঝে নিল। অবশেষে দুষ্টু মিষ্টির খুনসুটিতে ভরপুর সংসার শুরু হতে চলেছে। এতদিন পর নিজের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এত সব কিছু ভাবার মাঝে নিজের মনে মনে বলে উঠল, যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন ততদিন তারিনও আপনার কাছে ধরা দিবে না, একদম দিবে না। আপনি নিজের থেকে যেদিন আমার কাছে ধরা দিবেন সেদিন তারিন আপনার মাঝে নিজেকে বিলিয়ে দেবে। ততদিন তারিন নামক ঝাঁঝালো চাঁদকে সহ্য করতেই হবে। কাল থেকে আপনার আর আমার নতুন যুদ্ধ শুরু হবে। হসপিটালের করিডোরে দেয়াল ঘেঁষে বসে আছে তারিন। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে।
বিয়ের পর থেকে শাশুড়ি নামক মানুষটা মায়ের মতো আগলে রেখেছিল। মায়ের অভাব বুঝতে দেয়নি, শাশুড়িও মায়ের মতো ভালোবাসতে পারে। কথাটা তারিন প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণ পেয়েছে। আজ সেই শাশুড়ি নামক মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তাকে বাঁচানোর জন্য কত দৌড়ঝাঁপ। আজকে তারিন কাঁদছে, শব্দ করেই কাঁদছে। এই অল্প কয়েক দিনে মানুষটাকে ও বড্ড ভালোবেসে ফেলেছিল। এই তো কালকে রাগে ক্ষোভে বর্ষা বেগমের সাথে কঠিন স্বরে কথা বলেছিল। তখন বর্ষা বেগম হেসেছিলেন আর তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলেন, আমার ছোট্ট মনির আজ মাথা গরম কেন? আমার ছেলেটা আবার কি অকাজ করেছে? বাইরে ঘুরতে নিয়ে আমার মেয়েটার মন ভালো করার বদলে আরো খারাপ করে দিয়েছে। আসুক আজকে ও বাড়িতে, ওকে ইচ্ছে মতো বকে দিব, সাথে 2-1 থাপ্পড়ও বসিয়ে দিব। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদিস না। যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আর সেই মানুষটা এক রাতের ব্যবধানে এখন মৃত্যুশয্যায়। না, মানতে পারছে না তারিন। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মানুষটা কি শেষবার ক্ষমা চাওয়ার সুযোগ দিবে না? তার ভুল ধারণা ভাঙানোর সুযোগ দিবে না? 3টা মানুষের অভিযোগ মাথায় নিয়ে চলে যাবে? তারিন আকাশ কুসুম ভেবে মুখে হাত চেপে শব্দ করে কান্না করে উঠল। এর মধ্যেই তামজিৎ হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করল। তামজিৎকে দেখেই তারিন উঠে দাঁড়ালো। তারিনের সামনে এসে তামজিৎ ভাঙা ভাঙা স্বরে থেমে থেমে জিজ্ঞেস করল, মা, মা, মা কেমন আছে? তারিন কাঁদছে। তারিনকে কাঁদতে দেখে তামজিৎ আরও ঘাবড়ে গেল। এই তো কয়েক ঘন্টা আগেই তো মাকে ভালো রেখে গেল, হঠাৎ কি হয়ে গেল? তামজিৎ আবারও প্রশ্ন করল। বলো, মা কোথায়? বাবা, বাবা কোথায়? এর মধ্যে আমজাদ সাহেব সেখানে উপস্থিত হলেন। হসপিটালে ভর্তি সংক্রান্ত কিছু কাজ ছিল। আমজাদ সাহেবকে দেখেই তামজিৎ উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল। মা, মা কোথায় বাবা? হঠাৎ কি হয়ে গেল? তিনি নিশ্চুপ। তারিন মুখ খুলল, কান্নারত স্বরে ব্যাখ্যা করতে লাগলো। আপনি চলে যাওয়ার পর মা আর আমি মিলে টুকটাক কাজ করছিলাম। হুট করে বলল শরীরটা ভালো লাগছে না, তাই আমি রুমে গিয়ে বিশ্রাম নিতে বললাম। আমি এদিকেই কাজ করছিলাম। প্রায় 8 ঘন্টা পর কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আমি আর জাহেলা আপা দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখি মা ওয়াশরুমের দরজায় পড়ে আছেন। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে সারা ওয়াশরুম একাকার অবস্থা, আর মা নিচে পড়ে ছটফট করছিলেন। বলেই তারিন আবার কান্নায় ভেঙে পড়ল। তামজিৎ 2 পা পিছিয়ে গেল। চোখের বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়তে লাগলো। অসহায় স্বরে বাবা বলে ডেকে উঠল। প্রশ্ন করল, মা এখন কি অবস্থা মায়ের? আমজাদ সাহেব শান্ত স্বরেই বললেন, জানি না, ডাক্তার দেখেছেন? তামজিৎ 2 হাতে মুখ চেপে ধপ করে পেছনের চেয়ারটায় বসে পড়ল। তারিন ঠিক বুঝতে পারল তামজিৎ কাঁদছে। আমজাদ সাহেব তামজিদের পাশে বসতেই তামজিৎ 2 হাতে তাকে জড়িয়ে ধরল। তারিনও আজ কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলল, আপাকে খবর দেওয়া হয়নি। আমজাদ সাহেবের হুঁশ ফিরে আসলো। মেয়েটার এই অবস্থায় মেয়েটাকে এমন খবর দিবে কি করে? তবুও মনকে শান্ত করলো। মেয়েকে ফোন দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। কিছু মুহূর্ত পর ডাক্তার বেরিয়ে বর্ষা বেগমের বাড়ির লোকের খোঁজ করতেই তারিন আর তামজিৎ এগিয়ে গেল। আমজাদ সাহেবও ডাক্তারকে লক্ষ্য করে এগিয়ে আসলেন। আমজাদ সাহেব মন শক্ত করে নিলেন, শান্ত স্বরেই প্রশ্ন করে বসলেন। আমার স্ত্রী এখন কেমন আছেন? ডাক্তার খুবই ব্যথিত স্বরে জবাব দিলেন, সরি, সে আর বেঁচে নেই। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। তার আর কিছু বলার সাহস হলো না। এই পরিবারের মানুষদের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই তার। ডাক্তারের উচ্চারিত বাক্যটি তারিন, তামজিৎ আর আমজাদ সাহেবের কানে পৌঁছাতেই তারা 3 জনে যেন পাথর রূপে পরিণত হলো। তারিন মুখে হাত চেপেই উচ্চস্বরে কান্না করে উঠল। আমজাদ সাহেব পা ভেঙে পড়ে যেতে নিলেই তারিন তাকে 2 হাতে ধরে চেয়ারে বসিয়ে দিল। তামজিৎ ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। বর্ষা বেগমের দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। নার্স দুটো তামজিৎকে দেখেই সাইডে সরে গেল। তামজিৎ ধীর পায়ে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। কাঁপাকাঁপি হাতে মায়ের মুখ থেকে কাপড়টা সরাতেই ওর বুকটা ধক করে উঠল। সন্তানের সামনে মায়ের লাশ। পৃথিবীর সব থেকে জঘন্য দৃশ্য বোধ হয় এটাই। তামজিৎ আলতো করে বর্ষা বেগমের মাথায় হাত রাখলো। না, কাঁদছে না তামজিৎ, শুধু চোখের অবাধ্য নোনা জলগুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তামজিৎ পাশে থাকা টুলে বসলো। বর্ষা বেগমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করুণ স্বরে ডেকে উঠল, মা, ও মা, মা গো। কণ্ঠস্বর রোধ পাচ্ছে ওর, শব্দ বের হচ্ছে না। ভেতরটা ভেঙে চুরে
ছাড়কার হয়ে যাচ্ছে। এর মধ্যেই তারিন এসে দাঁড়ালো দরজায়। তামজিদকে এভাবে ভেগে যেতে দেখে দ্বিগুণ কষ্ট হচ্ছে ওর। নিঃশব্দে তামজিদের পাশে এসে দাঁড়ালো। তামজিদ পুনরায় করুণ স্বরে বলে উঠল, মা, ও মা শুনো, আজ থেকে আমি কাকে মা ডাকবো? আমি বাসায় ফিরে আসতে দেরি হলে কে আমাকে বারবার ফোন দিবে? আমার বাড়ি ফেরার পথ চেয়ে কে বসে থাকবে? কে বলবে বাবা আমার এই ঢাকা শহরে ভালো লাগে না, চলো গ্রামে চলে যাই? মা, ও মা, আমি অসুস্থ হলে কে আমার পাশে এসে বসে থাকবে? আমার মাথায় কে হাত বুলিয়ে দিবে? মা, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মা, এত স্বার্থপর কেন হলে তুমি? একজনকে হারিয়ে তো আমি নিজেকে শক্ত করে তুলেছিলাম, এখন তুমি আমাকে দ্বিতীয়বার ভেঙে দিয়ে চলে গেলে। মা, মা, ও মা, একবার তাজ বলে ডাকবে মা?